আমাদেরকে অনেকে আপনারা কোশ্চেন করেন ভাইয়া 15 থেকে 16,000 টাকা বাজেট রেঞ্জে কোন স্মার্টফোনটা বেটার হবে। তো অনেক কোম্পানি হচ্ছে এই বাজেট রেঞ্জে স্মার্টফোনগুলো প্রোভাইড করে, বাট বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোনগুলোর মধ্যে আমরা অনেক সময় সাজেস্ট করি রিয়েলমি এবং রেডমির দিকেই। তবে রিয়েলমি এবং রেডমির শক্ত কম্পিটিটর হিসাবে বাজারে চলে আসছে ইনফিনিক্স নোট 7। এটা বলা যায় কিছুদিন আগে ইনফিনিক্স অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করেছে এবং এই ফোনটির প্রাইসিং হচ্ছে 16,000 টাকা। এই ফোনটি রীতিমতো যা যা অফার করছে তা আমি রিয়েলি সারপ্রাইজড। তবে আপনাদের একটা কথা বলতে পারি, 15,000 টাকার আশেপাশে কোন স্মার্টফোন যদি আপনার চয়েস লিস্টে থেকে থাকে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর হয়তোবা আপনার চয়েস লিস্টটা পরিবর্তন হয়ে যেতে পারে। তো প্রথমেই বলতে চাই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো অ্যাজ ইউজুয়ালি সাথে আছি আমি শোভন। সো লেটস বিগিন দ্য শো। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে মিম টেলিকম। তাদের লোকেশনটি হচ্ছে বঙ্গ মার্কেট, জামগড়ার আশুলিয়াতে। ইনফিনিক্স সহ সকল ধরনের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল স্মার্টফোন পেয়ে যাবেন তাদের কালেকশনে। আর যে কোনো ধরনের স্মার্টফোন বা গ্যাজেট কেনার ক্ষেত্রে ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। আর আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট। তো তাদের সম্পর্কে বিস্তারিত রইল ডেসক্রিপশনে। তো ভিডিও শুরুতেই বলতে চাই ফোনটা ভালো লাগার 3টা স্পেশাল দিক রয়েছে আমার, যার প্রথমত ছিল এর ডিজাইন, সেকেন্ডলি ছিল এর পারফরমেন্স এবং থার্ডলি ছিল এর ক্যামেরা সেগমেন্টে। তো আজকে শুরু করি এর ডিজাইন দিয়েই। এর ডিজাইন এবং আউটলুকের কথা যদি বলি, এটা ছিল অন্যান্য ট্রিপিক্যাল স্মার্টফোনের থেকে অনেকটাই ডিফারেন্ট এবং এটা অনেকটাই পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে ডিজাইনটি। ফোনটিতে যেহেতু 6.95 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার জন্য ফোনটি ছিল খুবই বড়। সাথে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, তারপরেও ফোনটি তেমন বাল্কি ছিল না। এর অন্যতম কারণ হচ্ছে ফোনটি পুরোটাই ছিল একদম প্লাস্টিক বিল্ডের এবং স্পেশালি আরো ভালো লেগেছে এর পেছনে ক্যামেরা বাম্পটি ছাড়া এর ব্যাক সাইডটি একদমই ক্লিন রাখা হয়েছিল, যা দেখতে অনেকটাই গর্জিয়াস লাগছিল। এবং এর ব্যাক সাইডটি গ্রেডিয়েন্ট কালার দেওয়া হয়েছে, যার জন্য এটা বিভিন্ন কালার মডিউলে চেঞ্জ হচ্ছিল। ফোনটি লেফট সাইডে পাবো একটি সিম স্লট, যেখানে দুইটা সিমের সাথে একটা ডেডিকেটেড স্লট রয়েছে। এর বটমে পাবো একটি 3.5mm হেডফোন জ্যাক, একটি মাইক্রো ইউএসবি পোর্ট, যা খুবই ডিসঅ্যাপয়েন্টেড একটা ব্যাপার 16,000 টাকার স্মার্টফোনে, এবং পাবো একটি স্পিকার যার কোয়ালিটি ছিল অনেকটাই বেটার। এর রাইট সাইডে পাবো একটা ভলিউম রকার। তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মানে আন্ডার 20K স্মার্টফোনে এটাই হয়তো বা প্রথম যেখানে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফিঙ্গারপ্রিন্টটি ছিল মানে আন্ডার 30K স্মার্টফোনে আমার দেখার ওয়ান অফ দ্য ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল এটি। কারণ হচ্ছে এর সেন্সরে আঙুল রাখা মাত্রই একদমই মুহূর্তের মধ্যেই আনলক করতে পারছিল এবং তাও ছিল একদম অ্যাকুরেটলি। এবং একই সাথে এর ফেস আনলক সুবিধা তো থাকছেই, এবং সেজন্য নিঃসন্দেহে বলা যায় এতে আমি এর আউটলুক এবং ডিজাইনের জন্য 10-এ 9 দিতে বাধ্য। আমাদের আজকে বোনাস স্পন্সর বে অফ গ্যাজেট। তারা হচ্ছে ওয়ান অফ দ্য ট্রাস্টেড একটি শপ এবং তাদের কাছে যে কোনো ধরনের গ্যাজেট এবং স্মার্টফোন অ্যাভেলেবল রয়েছে। আর আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট। তো তাদের সম্পর্কে বিস্তারিত রইল ডেসক্রিপশনে। তো এবার কথা বলবো স্মার্টফোনটির অন্যতম হাইপ, যা হচ্ছে এর হার্ডওয়্যার সেকশন নিয়ে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G70 একটি প্রসেসর, যেটাকে বলা যায় বাজেট সেগমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ারফুল চিপসেট এটি। আর এটি হচ্ছে একটা অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz এ। আর এর জিপিওতে পাবো মালি G52 2EEMC2 তে। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে থাকছে 4GB র্যামের সাথে 128GB স্টোরেজ, যা এই বাজেট সেগমেন্টে আমার মনে হয় এইটাই প্রথম। তো চিপসেটটাতে আমরা বেঞ্চমার্ক টেস্ট করেছি, যার রেজাল্ট ছিল 1,73,000-এর মতো, যা বলা যায় অনেকটাই ইমপ্রেসিভ এই বাজেট রেঞ্জে। তো এবার টুকটাক কিছু কথা বলা যাক এই ফোনটির গেমিং সেকশন থেকে। তো এই ফোনটাতে আমরা পাবজি রান করেছি, যা হচ্ছে হাই গ্রাফিক্স পর্যন্ত সাপোর্ট করছিল এবং এইচডিতে গেম প্লে হচ্ছিল, এবং এর গেম প্লেবল এক্সপিরিয়েন্স ছিল এক কথায় অসাধারণ। মানে বলা যায় এই বাজেট রেঞ্জের স্মার্টফোনেও অনেকটা ল্যাগ ফ্রিবল গেম প্লেবল পেয়েছি এই স্মার্টফোনটি থেকে। তবে এতে লং টাইম গেম প্লে করলে মোটামুটি কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পাওয়া যাচ্ছিল, যার জন্য বলবো এই ফোনটির গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই বাজেট রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্ম করেছে এটি। ফোনটির ওএসে পাচ্ছি XOS 6.1, যাকে পাওয়ার করছে অ্যান্ড্রয়েড 10.0Q। তবে ইনফিনিক্সের ওএসের সাথে আমি বেশ কিছুদিন যাবতই ইউজিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, তেমন কোনো বেটার এক্সপিরিয়েন্স ছিল না এটার সাথে, যার জন্য বলবো ইনফিনিক্সের তরফ থেকে এটাতে আরো আপগ্রেড করার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। তবে এই ফোনটিতে একাধিক পরিমাণ মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে তেমন কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের ইস্যু ছিল না আমাদের কাছে।
ফোনটিতে ইউজ করা হয়েছে 6.95 ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 720p, আর এর ডিসপ্লে ডেন্সিটি হচ্ছে 258 পিপিআই। আর এই ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস, তবে এটা কোন ভার্সনে রয়েছে তা ছিল আনস্পেসিফাইড। তবে ডিসপ্লে এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে এটাতে 720p ডিসপ্লেটা একদমই মানানসই ছিল না, মানে হচ্ছে এই বাজেট সেগমেন্টে অন্তত একটা 1080p ডিসপ্লে দেওয়াটা খুবই জরুরি ছিল। তবে আমরা ফোনটিতে বিভিন্ন প্রকার কন্টেন্ট ওয়াচ করেছি, যার জন্য বলা যায় তেমন কোনো নেগেটিভিটি ইস্যু পাইনি। তবে ডিসপ্লেতে কিছুটা শার্পনেসের অভাব ছিল। তবে মজার ব্যাপার হচ্ছে যেহেতু ডিসপ্লেটা বড়, যার জন্য বলা যায় কন্টেন্ট ওয়াচ করে প্লাস হচ্ছে এর গেমিং এক্সপিরিয়েন্সে অনেকটা বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি আমি। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, যার জন্য বলা যায় মোটামুটি ব্যাটারি কিং ছিল স্মার্টফোনটি। এবং এই ব্যাটারিটির চার্জ ব্যাকআপও ছিল খুবই ভালো, মানে একদম হার্ড ইউজের ক্ষেত্রেও প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো এসওটি পাচ্ছিলাম স্মার্টফোনটিতে। আর একদম নর্মাল এবং এর মিডিয়াম ইউজের ক্ষেত্রে প্রায় 2 দিনের মতো এসওটি চলে যাবে এই ফোনটিতে। আর ফোনটির সাথে যেহেতু 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার থাকছে, যার জন্য বলা যায় প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগছিল এটা ফুল চার্জ করতে, যার জন্য বলা যায় যেহেতু ব্যাটারিটা বড়, যার জন্য চার্জিং টাইমটা একটু বেশি লাগবে। সো এবার লাস্টলি চলে যেতে চাই ফোনটির ক্যামেরা সেগমেন্টে। ফোনটিতে রিয়ার ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, সেকেন্ডলি থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং সর্বশেষ 2 মেগাপিক্সেলের একটি ডেডিকেটেড ভিডিও ক্যামেরা। তবে ফোনটির প্রাইমারি ক্যামেরার কথা যদি বলি, এটা ছিল অনেকটাই আই ক্যাচি। তবে ছবিগুলো ছিল অনেকটাই কালারফুল এবং এর সেন্সরটা অনেকটাই ন্যাচারাল কালার প্রোভাইড করতে পারছিল। সাথে ছবির ডিটেলস এবং শার্পনেসের পরিমাণ ছিল ভালো, তবে কিছু ডাইনামিক রেঞ্জের পরিমাণটা কমই লেগেছে আমার কাছে। তবে যে 48 মেগাপিক্সেলের ডেডিকেটেড সেন্সর রয়েছে, এটাতে খুবই ভালো ডিটেলস এবং শার্পনেস আনতে পারে, যার জন্য বলবো একটু বেটার কোয়ালিটির ছবির এক্সপিরিয়েন্সের জন্য অবভিয়াসলি 48 মেগাপিক্সেলের সেন্সরটি দিয়ে ইউজ করতে পারেন। আর এতে পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে অনেকটাই অ্যাকুরেটলি ব্লার করতে পারে ব্যাকগ্রাউন্ড, যার জন্য বলবো পোর্ট্রেটে মোটামুটি পারফর্ম করতে পারে। এবং এর যে ডেডিকেটেড ম্যাক্রো লেন্স থাকছে, সেটা দিয়ে মোটামুটি কোয়ালিটির ম্যাক্রো শট নিতে পারবেন, যেহেতু 2 মেগাপিক্সেল, যার জন্য এটাতে তেমন কোনো বেশি আশা করাটা ভালো হবে না। এটাতে এক্সট্রা একটা 2 মেগাপিক্সেলের ডেডিকেটেড ভিডিও ক্যামেরা দেওয়া হয়েছে, যা কেন দেওয়া হয়েছে আমি আসলে জানি না, কারণ এতে ভিডিও করেছিলাম যার ইআইএস এবং ওআইএস কিছুই ছিল না, মানে ভিডিওগ্রাফি তেমন একটা ভালো ছিল না, যার জন্য বলবো এতে আলট্রা ওয়াইড সেন্সর দিলে অবভিয়াসলি ফটোগ্রাফিতে আরেকটু এক্সট্রা মাত্রা অ্যাড করতে পারতো স্মার্টফোনটিতে। এবং এই ফোনটির ফ্রন্টে রয়েছে একটি 5 হোল কাট আউটের 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সাথে ক্যামেরার কোয়ালিটিও আমার কাছে অনেকটা ভালো লেগেছে, তবে একটা সমস্যা হচ্ছে এতে এআই মোড থাকাতে এর ছবির কোয়ালিটিগুলো একটু আলট্রা আর্টিফিশিয়াল করে দিচ্ছিল, মানে একটু সাদা সাদা করে দিচ্ছিল, যার জন্য একটু দেখতে খারাপই লাগছিল। তো সেক্ষেত্রে বলতে গেলে সেলফি ক্যামেরার দিকেও অনেকটা অ্যাভারেজ পারফর্ম করতে পেরেছে। তো এবার এই ফোনটির একটি নেগেটিভ ইস্যু নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে ইউজ করা হয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, যার জন্য বলবো এটাতে একটা ইউএসবি টাইপ সি পোর্ট ইউজ করা খুবই দরকারি ছিল, কারণ হচ্ছে এই বাজেট সেগমেন্টেও মাইক্রো ইউএসবি পোর্টটা একদমই আনএক্সপেক্টেড। সেকেন্ডলি হচ্ছে এই ফোনটিতে যেহেতু রয়েছে 720p একটি ডিসপ্লে, যার জন্য বলবো এতে 1080p ডিসপ্লে থাকাটা অবভিয়াসলি দরকার ছিল, কারণ হচ্ছে 16,000 টাকা বাজেট রেঞ্জে কোন স্মার্টফোনে 720p ডিসপ্লেটা একদমই কাঙ্ক্ষিত নয়। তো এই ফোনটির এই দুইটা নেগেটিভ ইস্যু ছাড়া এই ফোনটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে। তো আপনাদের কাছে এই ফোনটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। তো এই ফোনটির দুইটা নেগেটিভ ইস্যু ছাড়া এই ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং বলা যায় মার্কেটে থাকা এই প্রাইস রেঞ্জে কয়েকটা ফোন যেমন হচ্ছে Redmi 9 এবং হচ্ছে Realme 6i এই ফোনটির সাথে খুবই হেড টু হেড কম্পিট করতে পারবে এই স্মার্টফোনটি। তো এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর এই স্মার্টফোনটি সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তা অবভিয়াসলি জানিয়ে দিবেন, তা দ্রুত রিপ্লাই করার ট্রাই করবো আমরা। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি শোভন। দেখা হবে পরবর্তী কোনো গ্যাজেট বা স্মার্টফোনের রিভিউ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।